দেখেন আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। আমাদের যে ভার্ব আছে, অর্থাৎ আমাদের বিসিএস বা ব্যাংক জব কিংবা অন্যান্য যে সরকারি চাকরিগুলা, সেখানে যে প্রশ্ন আসে সবসময় আপনি লক্ষ্য করবেন ভার্ব থেকে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত প্রশ্ন আসছে। যে বিগত বছরের বিসিএস প্রশ্নগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন যে ভার্ব থেকে প্রশ্ন আসবেই। মানে এটা একটা কনফার্ম বিষয়। আর যে কোনো টপিক ধরেন, গ্রামার ভিতরে আপনি কন্ডিশনাল বলেন, সাবজাংটিভ বলেন, সবকিছুই কিন্তু ভার্ব রিলেটেড, অর্থাৎ ভার্ব নিয়েই আমাদের পড়াশোনা। অর্থাৎ প্রিপারেশনের একটা বড় অংশ জুড়ে, ইংরেজি প্রিপারেশনের যদি আমরা গ্রামার বা ল্যাঙ্গুয়েজ পার্টটা বলি, তাহলে একটা বড় অংশ জুড়ে কিন্তু আমরা ভার্বকে দেখতে পাই। তো এই যে আমাদের ভার্বের প্রিপারেশন দেখেন, আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, তো তখন আমাকে একটু স্ট্র্যাটেজি ফলো করতে হয়েছে। অর্থাৎ আমি চিন্তা করেছি যে আমার হিউজ পড়াশোনা, আপনি যদি ইংরেজি সিলেবাসের দিকে তাকান, বিশাল বিশাল সিলেবাস। তো এখানে একটা বিষয় আমি বিশ্বাস করি, সবসময় আমি আহ, বিশ্বাস করি যে আপনি কতটুকু পড়ছেন, এটা থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি কতটুকু বাদ দিতে পারছেন। অর্থাৎ আপনাকে বাদ দেওয়া শিখতে হবে। তো বাদ মানে কি আন্দাজে বাদ দিবেন? কখনোই না, আন্দাজে বাদ দিতে আপনি পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে একটু কৌশল, একটু টেকনিক ফলো করতে হবে বা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তো ঠিক আছে, আমরা একটু সরাসরি আমাদের পড়াশোনায় চলে যাই। আচ্ছা, সবাই আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন তো? যে কোনো একজন বলেন, এবং আমাকে একদম স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। জি, স্পষ্ট শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা দেখেন, আমাদের যে এই ভার্বের পার্ট, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করি, সবসময় দুইটা ভাগে ভাগ করি। যদি আমি এইভাবে বলি আপনাদেরকে, দেখেন, একটা হলো ভার্বের বেসিক কনসেপ্ট। আপনারা খাতা নিবেন, প্রত্যেকেই খাতা নিবেন, আপনাদের খাতার কাজ আছে। আরেকটা হলো অ্যাডভান্স অ্যাডভান্সড কনসেপ্ট। অর্থাৎ আমরা এই দুইটা পার্ট আমরা সবসময় লক্ষ্য করি। তো এই বেসিক কনসেপ্ট আর অ্যাডভান্স কনসেপ্ট, এই দুইটা কনসেপ্টই আপনাকে ক্লিয়ার করতে হবে যদি আপনি একদম সকল চাকরির জন্য একদম কম্বাইন্ড প্রিপারেশন নিতে চান। তো বেসিক কনসেপ্ট থেকে বিসিএস এ প্রশ্ন আসে, প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। অ্যাডভান্স কনসেপ্ট থেকেও বিসিএস এ প্রশ্ন আসে। আপনি যদি ব্যাংকের প্রশ্নের দিকে তাকান, ব্যাংকের প্রশ্নের দিকে তাকাইলে মানে সমন্বিত কম্বাইন্ড যে ব্যাংক আছে, সরকারি ব্যাংকগুলা, ইভেন প্রাইভেট ব্যাংকেও, আপনি অ্যাডভান্স কনসেপ্টটা থেকে বেশি আসে, বেসিক কনসেপ্ট থেকে ইদানিং আসছে। ইদানিং বিআইবিএম প্রশ্ন করছে বা অন্যান্য গুলো প্রশ্ন করছে, এগুলো থেকে হচ্ছে। এছাড়া আপনি দেখবেন পিএসসির আন্ডারে যত নন ক্যাডার পরীক্ষা হয়, সেখান থেকে আপনি বেসিক কনসেপ্ট থেকেও প্রশ্ন আসবে, অ্যাডভান্স কনসেপ্ট থেকেও প্রশ্ন আসবে। সো আমাদের কাজ হবে আমরা দুইটা কনসেপ্টই সম্পূর্ণভাবে আমরা খুব ভালোভাবে আত্মস্থ করব। তো আজকের ক্লাসে আমরা বেসিক কনসেপ্ট এবং কিছুটা খুব অল্প পরিমাণ আমরা অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে পড়াশোনা শুরু করব। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা সরাসরি ক্লাস লেকচার আসি। দেখেন, বেসিক কনসেপ্টের আমি যে ক্লাসটা শুরু করছি, এটা বেসিক কনসেপ্টের উপরে। এখানে কিন্তু খুব বেশি নোট করার দরকার নাই। আমি আপনাদেরকে একদম এই নোটসটা আরো একদম কমপ্লিট আছে, এখানে তো পরিপূর্ণ নোটস নাই। আমি কমপ্লিট নোটসটা আপনাদেরকে আমি শেয়ার করে দিব ক্লাসের পরপরই। আপনারা আহ বিশেষ জার্নির মাধ্যমে আপনারা এটা পেয়ে যাবেন। তো এখানে খুব বেশি লেখারও দরকার হবে না, কারণ নোটসে মোটামুটি সব দেয়া আছে। বেসিক কনসেপ্টে খুব বেশি লেখার কিছু নাই, আমি যেগুলো আপনাদেরকে লিখতে বলবো সেগুলো অবশ্যই লিখবেন। তো ঠিক আছে, আমরা দেখেন ভার্বের একটা বেসিক সংজ্ঞা আছে, এটা আমরা জানি। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস সাম অ্যাকশন। অর্থাৎ যা কাজ করে সেটাই হলো ভার্ব। এটা নিয়ে খুব বেশি করার দরকার নাই। সরাসরি ক্লাসিফিকেশনে চলে যাই। দেখেন, ক্লাসিফিকেশন নিয়ে আমাদের আমাদের বিসিএস বা পিএসসি এর অন্যান্য পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা জানি ভার্ব বেসিক্যালি টু কাইন্ডস অফ, অর্থাৎ দুই প্রকার। একটা হলো ফাইনাইট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব। সরাসরি দেখেন একটা চার্ট, এখানে এখানে একটা চার্ট লক্ষ্য করেন আপনারা।
দেখেন এই যে ফাইনাইট ভার্ব, এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বটা আবার দেখেন দুই প্রকার, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, একটা হলো অক্সালিয়ারি ভার্ব। এইগুলো নিয়ে আমরা আলোচনা আসবো। আরেক দিকে আছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটা দেখেন তিন রকম ধরা যায়, একটা হলো ইনফিনিটিভ, একটা হলো পার্টিসিপল, আর একটা হলো জিরান্ড। এই আলোচনাগুলো আমরা পরে আসবো, আগে বুঝি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কি। দেখেন একটু দেখে নেন, একবারে দেখে নেন, পারবেন। ফাইনাইট ভার্ব হলো নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে যার যা রূপের পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে যার যা রূপের পরিবর্তন হয় সেটাই হলো ফাইনাইট ভার্ব। দেখেন এটা খুব একটু ইজি করে আমরা একটু শিখি। আমরা কয়েকটা সেন্টেন্স লিখতে পারি। ধরেন আমি যদি আপনাকে বলি হি এনজয়েড, যদি বলি হি এনজয়েড, লেখার দরকার নাই এটা, হি এনজয়েড লার্নিং, হি এনজয়েড লার্নিং। যদি আরো একটা সেন্টেন্স লিখি, দে উইল এনজয়, দে উইল এনজয় লার্নিং। যদি বলি আই আই হ্যাড এনজয়েড, যদি সেন্টেন্সের অর্থটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে হোক, আমরা জাস্ট শেখার সুবিধার্থে বলি। দেখেন বলছে যে হি এনজয়েড লার্নিং, দে উইল এনজয় লার্নিং, আই হ্যাড এনজয়েড লার্নিং। এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, প্রত্যেকে একটা বিষয় লক্ষ্য করবেন। এই যে এনজয়, এই অংশটুকু দেখেন লাল মার্ক করা অংশটুকু, এটা কি বলেন তো? মেইন ভার্ব। এটা হলো মেইন ভার্ব। আর এনজয়ের পরে কোনো ভার্ব থাকলে সেটা কি বসে? জিরান্ড হয়ে যায়। এনজয় কতগুলো ভার্ব আছে যার পরে অন্য কোনো ভার্ব থাকলে সেটা জিরান্ড হয়ে যায়। তো এনজয় ভার্বের পরে কোনো ভার্ব থাকলে সেটা জিরান্ড হয়ে যায়। তার মানে লার্নিং কে আমরা জিরান্ড বলতে পারি। দে উইল এনজয় লার্নিং, এটাকেও আমরা জেরান্ড বলতে পারি। আই হ্যাড এনজয়েড লার্নিং, এটাকেও জেরান্ড বলতে পারি। এখন এই যে দেখেন এই ভার্বগুলো, এই ভার্বগুলো হির পরে এনজয়েড, তারপরে দের পরে উইল এনজয়। এখন এনজয় থেকে উইল এনজয় এটা চেঞ্জ হয়েছে কিসের ভিত্তিতে বলেন তো? টেন্সের ভিত্তিতে। দেখেন কিসের ভিত্তিতে? টেন্সের ভিত্তিতে। এই যে এখানে চেঞ্জ হয়েছে কিসের ভিত্তিতে বলেন তো? টেন্সের ভিত্তিতে। এখন আমি একটা কথা বলি, আমি যদি এখানে এইটা লিখতাম, আয়ের পরে এনজয় লিখতাম, আমি তর্ক সাপেক্ষে বলছি আর কি, আয়ের পরে এনজয়, তাহলেও এখানে লার্নিংই বসতো। তাহলে এখানে আয়ের পরে দেখেন এনজয় দিলাম, এটা আবার কি? প্রেজেন্ট টেন্স। আবার আমি যদি এখানে হি দিই, হির পরে কি এনজয় হবে বলেন তো? হির পরে কি? এনজয়েস হবে, কারণ আমরা জানি হিটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে কি বসে? এস কিংবা ইয়েস যুক্ত হয়। তো হি এনজয়েস লার্নিং। এবার দেখেন, আচ্ছা এই যে এখানে এনজয়ের জায়গায় দেখেন এখানে কি হইলো বলেন তো? এনজয়েস। এই যে এখানে এনজয়েস হয়েছে, এই এনজয়েসটা কিসের কারণে হয়েছে? সাবজেক্টের পরিবর্তনের কারণে। অর্থাৎ সাবজেক্ট বা পার্সন আমরা পরিবর্তন করে দিয়েছি, আমাদের এনজয়টা চেঞ্জ হয়ে এনজয়েস হয়েছে। আবার আমরা যখন টেন্স পরিবর্তন করে দিচ্ছি এনজয়েড হচ্ছে, আবার যখন ফিউচার টেন্সে পরিবর্তন করে দিচ্ছি উইল এনজয় হচ্ছে। তার মানে এই যে ভার্বগুলো, এই যে লাল মার্ক করা যে ভার্বগুলো, এই ভার্বগুলো দেখেন চেঞ্জ হচ্ছে কিসের ভিত্তিতে বলেন তো? নাম্বারের ভিত্তিতে, সাবজেক্টের ভিত্তিতে এবং পার্সনের ভিত্তিতে। তো নাম্বারের ভিত্তিতে, পার্সনের ভিত্তিতে এবং সাবজেক্টের ভিত্তিতে যে ভার্বগুলো পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনাইট। আমি আবার বলি, তাকে বলা হয় ফাইনাইট। আর যে ভার্বগুলো দেখেন এখানে আপনি এই ভার্বগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে লার্নিং এর অংশটুকু দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু লার্নিং আছে। তার মানে লার্নিং কিন্তু পরিবর্তন হয় নাই। তার মানে যে ভার্বগুলো সাবজেক্ট, পার্সন ও টেন্স অনুসারে পরিবর্তন হয় না তাকে কি বলা হয় বলেন তো? নন ফাইনাইট। তাকে বলা হয় নন ফাইনাইট। সো আমি যদি এখন আমার লেকচার নোটে আমরা যদি একটু এই গুলো দেখি, দেখেন বলছে যে ফাইনাইট ভার্ব কোনটা? নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে যার রূপের পরিবর্তন হয় তাকে ফাইনাইট। ওই যে আমরা যেটা দেখাইলাম, যেমন ধরেন বার্ডস ফ্লাই, এটা
কি ফাইনাইট ভার্ব। নাসিমা ইজ রাইটিং এ লেটার, এটা কি ফাইনাইট ভার্ব। কিন্তু আপনি নন ফাইনাইট ভার্ব কোনগুলা? নন ফাইনাইট ভার্ব দেখেন, যে ভার্বের উপরে সাবজেক্ট এর নাম্বার ও পার্সনের কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ ওইটা অনুসারে কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। যেমন মিজান লাইকস টু ড্র, এই যে ইনফিনিটিভ না, এটা কি আকারে? ইনফিনিটিভ। এইটা কিন্তু নন ফাইনাইট। সো আপনি যদি শর্টকাটে মানে ইন এ শর্ট উই ক্যান সে নন ফাইনাইট ভার্ব ইজ জিরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। অর্থাৎ জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভের আকারে যেগুলো ব্যবহৃত হয় সেটাকে আমরা কি বলি? নন ফাইনাইট ভার্ব। মনে থাকবে বিষয়টা। আর মেইন ভার্ব আকারে যেটা ব্যবহার করি সেটা হলো ফাইনাইট ভার্ব। কারোর কোনো প্রশ্ন আছে কিনা? কারোর প্রশ্ন থাকলে বলতে পারেন। খুব ছোট জিনিস, আমরা খুব বেশি আলোচনা করা লাগবে না এখানে। দেখেন, যেগুলো লেস ইম্পর্টেন্ট কিংবা অল্প, যতটুকু পড়া দরকার আমরা ঠিক ততটুকুই পড়বো। এর কারণ হলো যে আমাদের পড়াশোনা কিন্তু একদম সমুদ্রের মতো, এটাকে আপনাকে কনসাইজ করা শিখতে হবে, মানে একদম ছোট করা শিখতে হবে। তবে হ্যাঁ, ছোট করতে যে প্রয়োজনীয় জিনিস বা ইম্পর্টেন্ট জিনিস বাদ দেওয়া যাবে না, এবং যেটা আপনি পড়বেন সেটার বেসিকটা ক্লিয়ার করে পড়বেন আপনি। আচ্ছা, আমরা অন্যভাবে অন্যভাবে ভার্বের প্রকারভেদ জানি, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। দেখেন, এটা আপনারা সবাই জানেন, আমি এটা নিয়ে বেশি কসলাবো না, এমনি পারবেন এটা। তো প্রিন্সিপাল ভার্ব কি, এক কথায় আমরা যেটাকে মেইন ভার্ব বলি, অর্থাৎ যে ভার্ব, একটু একটু দেখেন, মার্ক করেন এগুলা। বলছে যে, দেখেন, বলছে যে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন অন্য কোনো ভার্ব লাগছে না, এই যে উই প্লে, এটা অন্য কোনো ভার্ব লাগছে না, সে একাই কিন্তু তার স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে, তার মানে এটা প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব আমরা সবাই চিনি, এটা জানি, জাস্ট একটু ডেফিনেশনটা দেখে নিচ্ছি। যে ভার্ব অন্য ভার্বকে টেন্স, মুড এবং ভয়েস গঠনে সহায়তা করে তাকে অক্সিলারি ভার্ব বলে। এক কথায় অক্সিলারি ভার্ব, এই যে যেমন দেখেন আই এম রিডিং, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আপনারা এইটা যেভাবে বসান না, এইগুলাই মূলত অক্সিলারি ভার্ব। ঠিক আছে? অক্সিলারি আবার তিন প্রকার। দেখেন এই প্রশ্নটা, এই যে এই প্রশ্নটা আহ এই গত বছর কোন একটা পরীক্ষা, সম্ভবত কৃষি সম্প্রসারণ বা এই টাইপের কোন একটা পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে অক্সিলারি ভার্ব বেসিক্যালি কয় প্রকার। দেখেন, অনেকেই কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারে না, যে অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব চিনি সবাই, বাট কয় প্রকার এটা আমরা উত্তর দিতে পারি নাই। তো এটা হলো মূলত তিন প্রকার: প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, আর দেখেন পেরিফ্রাস্টিক মডাল অক্সিলারি। তো এখানে প্রাইমারি অক্সিলারি কোনগুলা? ওই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অর্থাৎ বি ভার্বের গুলো, যেগুলো আর কি। ঠিক আছে? টু বি ভার্বের যেগুলা, অথবা ডু ভার্বের যেগুলা, যেমন ডু, ডাজ, ডিড। ঠিক আছে? তারপরে ধরেন আপনি হ্যাভ ভার্ব যেগুলো আছে, হ্যাভ ভার্বের কোনগুলো আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটা ভার্ব মূলত হলো আপনার প্রাইমারি অক্সিলারি। জাস্ট একটু দেখে নেবেন, এটার এটার এইগুলো নিয়েই আরো ডিটেলস দিয়ে আমি আপনাদেরকে নোটস দিয়ে দিব, টেনশন নাই। এখন আসেন, আমরা যদি বলি মডাল অক্সিলারি, এই মডাল অক্সিলারিটা একটু ভালো করে বুঝবেন। আমরা এমনি জানি মডাল অক্সিলারিটা, যে মডাল অক্সিলারি কোনগুলা বলেন তো? যে যে ভার্বগুলোর বেস ফর্মের পরে মেইন ভার্ব বসে, অর্থাৎ টু বসে না, এবং মডাল অক্সিলারির সাথে কি আইএনজি যুক্ত হয় না, তাকে মডাল অক্সিলারি বলে। এক কথায় আমরা শ্যাল, উইল, ক্যান, মে, ঠিক আছে, এইগুলোকে আমরা কি বলি? মডাল অক্সিলারি বলি। আচ্ছা, এখানে ছোট্ট একটা বিষয়, যদিও এই 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 বিষয়টা অন্য কোনো একটা টপিকের সাথে দেওয়া যায় না, বাট এই প্রশ্নটা এসেছে বিগত বছরের চাকরি পরীক্ষায়, এই প্রশ্নটা একাধিকবার এসেছে, যে মুড কি। এটা দেখেন, অনেক অনেক সময় কি হয় জানেন, ওই যে আপনার লিটারেরি টার্মস যেগুলো আসে, লিটারেরি টার্মস আকারে এই প্রশ্নটা দিয়ে দেয়, যে মুড বিষয়টা কি। মুড মিনস দ্য অ্যাটিটিউড অফ দ্য স্পিকার, অর্থাৎ স্পিকারের অ্যাটিটিউডটাকে আমরা মূলত মুড বলি, ইংলিশেই মুড বলি। ঠিক আছে? বা এমনি মুড বলতে আপনি যে অ্যাটিটিউড বুঝেন, আসলে ওইটাই, ওইটাই। কিন্তু ইংলিশ সেন্টেন্সে যে একজন স্পিকার আছে, সেই স্পিকারের অ্যাটিটিউডটাকেই আমরা কি বলবো? মুড বলবো। ঠিক আছে? আচ্ছা, মডাল অক্সিলারি আপনারা চিনেন। ঠিক আছে? এখন এই যে দেখেন পেরিফ্রাস্টিক মডাল অক্সিলারি কি, আমরা যেমন এখানে এখানে একটু লক্ষ্য করেন, এই যে ক্যান, ক্যান, কুড, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? মডালকে আবার আপনি ধরেন
দুইটা ভাগে ভাগ করতে পারেন বা তিনটা ভাগে ভাগ করতে পারেন। আসলে ঠিক এটা প্রথাগত ভাগ না, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলছি যে মডাল ইন প্রেজেন্ট। মডাল ইন প্রেজেন্ট কোনটা? শ্যাল, উইল। দেখেন মডাল ইন প্রেজেন্ট হলো এই যে এইগুলো, শ্যাল, উইল, ক্যান, মে, এইগুলো হলো মডাল ইন প্রেজেন্ট। আবার এটার দেখেন পাস্ট ইউজ হয়, মডালের পাস্ট কিন্তু আছে, মডাল ইন পাস্ট বলতে পারেন। সেটা কি জানেন? সেটা হলো শুড, উড, কুড, এগুলো মডাল ইন পাস্ট। এর বাইরেও আর একটা মডেল আছে, সেটাকে বলা হয় স্পেশালাইজড মডেল অথবা মডেল ইন স্পেশাল ইউজেস। একটু মনোযোগ দিয়ে শুনেন, এগুলো খুব বেশি পড়া লাগবে না, আপনারা ক্লাস করেন, ক্লাস করলে আর নোটস গুলো একবার দেখলেই এগুলো হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, মডেল ইন স্পেশাল ইউজেস হলো অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। যে মডেল গুলো বেসিক্যালি মডেল ছিল না, তারা মেইন ভার্ব আকারে বা অন্য কোনো ভার্ব আকারে ছিল, কিন্তু বিশেষ ক্ষেত্রে তারা মডেল হিসেবে আচরণ করে, সেটাকে বলা হয় মডেল ইন স্পেশাল ইউজেস, অথবা লিটারেরি টার্মসে বলা হয় পেরিফ্রাস্টিক মডেল, মডেল অক্সিলারি। এই প্রশ্নটা, এই যে পেরিফ্রাস্টিক মডেল অক্সিলারি, এইটা কিন্তু আপনার পরীক্ষায় আসবে। এখন আপনি যদি এই টার্মসটা না জানেন তাহলে কিন্তু আনসার করতে পারবেন না। প্রথমে বলি, দেখেন ঠিক আছে, আসলে একটু পরে এসে তোমার নিয়ে যাবে, একটু পরে এসে তোমার নিয়ে যাবে, পরে আজকে তোমার বাবা। আচ্ছা, যারা ক্লাস করবেন প্রশ্ন করার সময় শুধুমাত্র আনমিউট করবেন, আর যখন ক্লাসটা শুনবেন মনোযোগ দিয়ে ক্লাসটাই শুনবেন, মিউট করে মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন। আর পারলে হেডফোন ইউজ করেন। তাতে আমার কাছে মনে হয় যে, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, তো আপনি যদি মানে আপনার কনসেন্ট্রেশনটা একদম টেবিলে, মানে আপনার বই খাতার উপর রাখতে চান, তাহলে হেডফোনটা দিলে মনে হয় বেটার রেজাল্ট পাওয়া যায়। একটু ভেবে দেখবেন। আচ্ছা, এবার আসেন পেরিফ্রাস্টিক মডেল অক্সালিয়ারি, এটা কিন্তু আপনি জেনে ফেললেন, অর্থাৎ যেটাকে স্পেশালাইজড মডেল বলে ওইটাই। আচ্ছা, এখন এইদিকে আসেন, বলছে যে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আপনি আবার দুই ভাগে ভাগ করতে পারেন। এটা পরীক্ষা আসতে পারে যে প্রিন্সিপাল ভার্ব বেসিক্যালি কয় প্রকার? দুই প্রকার, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো এই যে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব কি? দেখেন ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হলো যে সকল ভার্ব একাকী কোনো সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে না। একটু দেখেন, যে সকল ভার্ব একাকী সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ এটা যদি মানে কোন সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে যাই, এরপরে অবশ্যই কি বসবে? অন্য কোনো অর্থে ওয়ার্ডের সহায়তা নিতে হবে। অর্থাৎ এই ভার্বগুলোর পরে সাধারণত অবজেক্ট বসবে। যদি অবজেক্ট বসে এবং অর্থ যদি সম্পন্ন হয় তাহলে সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ আপনি ডেফিনেশনটা এইভাবে দিতে পারেন, এ ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ টেকস অ্যান্ড অবজেক্ট। ঠিক আছে, অ্যান্ড হবে না, অ্যান অবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ একটা ট্রানজিটিভ ভার্ব অবশ্যই একটা অবজেক্ট নিবে টু কমপ্লিট ইটস মিনিং, অর্থাৎ তার মিনিংটা কমপ্লিট করার জন্য অবশ্যই একটা অবজেক্ট নিবে। অবজেক্ট ছাড়া ট্রানজিটিভ ভার্ব হবে না। ঠিক আছে, তো এই যে অবজেক্ট, এই অবজেক্ট আবার দুই রকম হইতে পারে। যেমন একটা হলো ডিরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। এইটা কিন্তু আপনাদের ন্যারেশন যখন করবেন বা ট্রান্সফরমেশন করবেন তখন কাজে লাগবে। এবং এই ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের কিছু অ্যাপ্লাইড রুলস আছে, যেই রুলস গুলো আপনি আহ দেখবেন যে বিসিএস সহ যে কোনো পরীক্ষায় প্রায় প্রায় আসে। ঠিক আছে, এবং এইগুলো ক্লিপস টোফেলস আপনারা যারা ফলো করেন বা পড়াশোনা করছেন কখনো, ক্লিপস টোফেলসে দেখবেন যে এই অবজেক্ট অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে মোটামুটি বেশ ভালো লেখা আছে। সো ওখান থেকেও আপনারা দেখতে পারেন। আচ্ছা, তো অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টটা মূলত কি? ডিরেক্ট অবজেক্টটা হলো বস্তু বা প্রাণী জাতীয় অবজেক্ট, অর্থাৎ যে কোনো বস্তু হইতে পারে অথবা কোনো প্রাণী হইতে পারে, যে কোনো প্রাণী হইতে পারে, এই জাতীয় অবজেক্ট হলে সেটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলি। আর ইনডিরেক্ট অবজেক্ট হলো মূলত মানুষ জাতীয় অবজেক্ট। দেখেন আমি আপনাদেরকে একদম শর্টকাটে বোঝানোর জন্য বলে দিছি যে মানুষ জাতীয় অবজেক্ট বুঝাইলেই সেটাকে আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলি। যেমন ধরেন, হি গেভ মি এ ফ্লাওয়ার। এখানে দেখেন দুইটা অবজেক্ট আছে, একটা হলো মি, একটা হলো এ ফ্লাওয়ার, তাই তো? এখন ডাবল অবজেক্ট যখন থাকবে তখন দেখবেন যে একটা ডিরেক্ট থাকবে আর একটা থাকবে ইনডিরেক্ট।
তো আপনি কিভাবে বুঝবেন কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট? পরীক্ষায় এটা আসবে যে ধরেন এই ফ্লায়ারের নিচে দাগ দেওয়া থাকলে এটা কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট। তো আপনি যদি জানেন যে ডিরেক্ট অবজেক্ট হলো বস্তু বা প্রাণের জাতীয়, তার মানে এ ফ্লাওয়ারটা কি বলেন তো, ডিরেক্ট না? এ ফ্লাওয়ারটা হলো ডিরেক্ট অবজেক্ট। আর মিটা কি বলেন তো, মানুষ না? মিটা যেহেতু মানুষ, তার মানে এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। বুঝতে পারছেন? যেমন একইভাবে আমরা একটু এদিকে দেখি যে শি গিফটেড মি এ পেন, এখানে মিটা কি বলেন তো, মিটা বলতে পারবেন এটা কি? হলো মানুষ জাতীয়। মানুষ জাতীয়, দ্যাট মিন্স এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। আর এ পেনটা হলো বস্তু জাতীয়। তো বস্তু জাতীয় হলে কি হবে, ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট তো আমরা অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট আইডেন্টিফাইটা খুব সহজেই শিখে ফেললাম। এটা কিন্তু পরীক্ষা আসবে, মার্ক মাই পয়েন্ট, এই অংশটা কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্বটা কি? ওই যে ট্রানজিটিভ ভার্বে অবশ্যই অবজেক্ট লাগবে, আর ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্টের প্রয়োজন নাই। অর্থাৎ কতগুলো ভার্ব আছে তাতে, সেখানে আপনি যদি অবজেক্ট নাও বসান তারপরেও অর্থটা কমপ্লিটলি প্রকাশ করবে। ঠিক আছে, এটাই হলো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন ফায়ার বার্নস, ফায়ার বার্নস, ফায়ার বার্নস, এখানে আপনাকে অর্থ কমপ্লিট করার জন্য অন্য কিছু বসানোর দরকার নাই। যেমন হি ওয়াকস ইন দ্য মর্নিং, ঠিক আছে, এখানে ইন দা মর্নিং আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। ঠিক আছে, ইন দা মর্নিং কিন্তু এটা অবজেক্ট না। ঠিক আছে, এটা কিন্তু আপনি প্রিপজিশনাল ফ্রেজ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্বিয়ালস বসতে পারে। ঠিক আছে, ওগুলা বসতেই পারে। তো আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। যদি বলি, ধরেন যদি বলি বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই, পাখি উড়ে। এখন এইটাকে আপনাকে কমপ্লিট করার জন্য এটা দেওয়ার প্রয়োজন নাই যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে, এগুলো দেওয়ার প্রয়োজন নাই, এমনিতেই বার্ডস ফ্লাই বললেই সেন্টেন্সটা মিনিংফুল হয়। তো যেহেতু মিনিংফুল হচ্ছেই অবজেক্ট ছাড়া, তার মানে ফ্লাইটা হলো কি, ইনট্রানজিটিভ ভার্ব। দ্যাট মিন্স এখন দেখেন ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে আমরা বেসিক পার্থক্যটা কি পাইলাম। ট্রানজিটিভ ভার্বে যদি আপনি কমপ্লিট করতে হয়, ট্রানজিটিভ ভার্বকে কমপ্লিট করতে গেলে অবশ্যই অবজেক্ট লাগবে। আর ইনট্রানজিটিভ ভার্বকে কমপ্লিট করতে গেলে অবজেক্টের কোনো প্রয়োজন নাই। দেখেন এগুলো আমি নোট করে দিচ্ছি না, মানে লিখে দিচ্ছি না বেশি, এমনি আলোচনা করে দিচ্ছি, কারণ এটা আমার নোটসে দেওয়া থাকবে, ডিটেলস দেওয়া থাকবে। আপনি ওই নোটস পড়লে, আমার ক্লাস এবং নোটসটা পড়লেই আপনার জন্য যথেষ্ট, আর কিছু প্রয়োজন নাই আশা করি। আচ্ছা, এখন আমরা একটু একটা অ্যাপ্লাইড গ্রামারে চলে যাই। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের ভার্ব। আমরা যে ভার্ব বললাম না যে দুইটা কনসেপ্ট, একটা হলো বেসিক কনসেপ্ট আজকে পড়বো, আর অ্যাডভান্স কনসেপ্টের অল্প কিছু পড়বো, খুব বেশি পড়বো না অ্যাডভান্স কনসেপ্টের, মনে থাকবে বিষয়টা? আচ্ছা, তো পজিটিভ ভার্বটা হলো, দেখেন কতগুলো ভার্ব আছে যে ভার্ব নিজে কোনো কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করিয়ে নাই। অর্থাৎ যে ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলা হয় পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব শোনেন নাই এমন কেউ আছেন? পজিটিভ ভার্ব শোনেন নাই? সবাই শুনছেন তাহলে? আচ্ছা ঠিক আছে, শুনলে ভালো, কারণ পজিটিভ ভার্ব থেকে আমাদের প্রশ্ন আসবেই যে কোনো জায়গায়। আপনি বিসিএস পিএসসি এর প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন, যে কোনো জায়গায় আপনার একদম মোটামুটি কমন আইটেম, এটা থেকে প্রশ্ন আসবে। তার মানে পজিটিভ ভার্বের ডেফিনেশনটা আমরা দেখলাম যে কোনো ভার্ব নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায় নাই। দেখেন যেমন ওই যে আমরা যদি বলি যে শি ইটস রাইস, সে ভাত খায়, নিজে নিজে ভাত খায়, কিন্তু যখন নিজে নিজে ভাত খাচ্ছে তখন কিন্তু এটা নর্মাল ভার্ব, পজিটিভ ভার্ব না। কিন্তু আমি যদি বলি শি ফিডস দ্য বেবি, এই যে ফিডস দ্য বেবি, এই ফিডস দ্য বেবি, এই ফিড মানে কি, সেই শিশুকে খাওয়ায়। শিশুকে নিজে নিজে খাচ্ছে, সে খাওয়াই দিচ্ছে, তার মানে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেটাই মূলত পজিটিভ ভার্ব। আমার কথা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই পজিটিভ ভার্ব আমরা আরো কতগুলো জানতে চাই। যেমন দেখেন নন পজিটিভ ভার্ব একটু করে দেখি। যেমন ইট, ইট হলো নন পজিটিভ ভার্ব, নিজে নিজে কাজ করছে, বাট এটার পজিটিভ ভার্ব কি, ফিড। যেমন লার্ন, লার্ন মানে শেখা, নিজে নিজে শেখা, বাট টিচ মানে কি, শেখানো, কাউকে শেখাচ্ছেন, একজন আরেকজনকে শেখাচ্ছে, টিচ। নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, ডাইভ মানে ডুব দেওয়া, আর ডিপ মানে ডুবানো, ফল মানে পড়ে যাওয়া, আর ফেল মানে ফেলে দেওয়া,
সি মানে দেখা, শো মানে দেখানো। দেখেন এখানে পজিটিভ ভার্ব গুলো প্রত্যেকেই নিজে নিজে কাজ করছে না, কি করছে, অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। তারপরে যদি বলি রাইজ, রাইজ মানে কি বলেন তো, উঠা। আমরা যদি বলি রেইজ মানে কি, উঠানো। আবার যদি বলি সাক, সাক মানে দুগ্ধ, শিশু যে দুধ পান করে, স্তন্য পান করে, সেটাকে আমরা সাক বলতে পারি। আর সাকেল বলতে স্তন পান করানো। রিমেম্বার, রিমেম্বার মানে স্মরণ করা। আর রিমাইন্ড বলতে স্মরণ করানো, আরেকজন স্মরণ করাই দিচ্ছে। লাই মানে শুয়ে পড়া। আর লে মানে শুয়ে রাখা, আপনি কোনো কিছু রেখে দিচ্ছেন, লে। বুঝতে পারছেন? সো এইগুলো নন পজিটিভ থেকে পজিটিভ ভার্ব দেখলাম। এখন দুঃখের বিষয় কি জানেন, যে এই যে নন পজিটিভ থেকে পজিটিভ, মানে যদি প্রশ্ন এরকম হয় যে হোয়াট ইজ দ্য পজিটিভ ফর্ম অফ নো, ঠিক আছে, এইরকম প্রশ্ন আসলে সচরাচর আসে না, খুব বেশি দেখা যায় না, দুই একটা জায়গায় আসছে। একটা প্রাইমারিতে মনে হয় দেখছি আমি, প্রাইমারি পরীক্ষার প্রশ্ন। বাট সব জায়গায় আপনি এটা পাবেন না। কিন্তু আমি কিন্তু আপনাকে প্রথমে বলেছি যে বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, তারপরে আপনার পিএসসির অন্যান্য জব বলেন, বা অন্যান্য মন্ত্রণালয়ের জব বলেন, কিংবা প্রাইভেট ব্যাংকেও বলেন, তাহলেও দেখবেন যে আপনি এই পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসবেই। তো প্রশ্ন হলো তাহলে পজিটিভ ভার্ব থেকে কিভাবে প্রশ্ন আসে, এখান থেকে যেহেতু আসে না, তাহলে অন্যভাবে আসে। অন্যভাবে আসে, আমি আপনাদেরকে কতগুলো এক্সাম্পল দিব। চোখের সামনে আমরা কতগুলো এক্সাম্পল দেখব। দেখেন, বলছে যে হি হ্যাড রহমান, হি হ্যাড রহমান ডু দা ওয়ার্ক, হি হ্যাড রহমান ডু দা ওয়ার্ক। অর্থাৎ এখানে দেখেন, এইটা হলো মেইন ভার্ব, একটু মনোযোগ দিবেন সবাই। মূল ভার্ব, মূল ভার্ব এইটা। এইটা দেখেন, এইটা কি, এটাও আর একটা ভার্ব, একটা অতিরিক্ত ভার্ব। এখন কি ভার্ব এটা আমরা জানি না। এখন প্রশ্ন হলো, এই যে হ্যাড, হ্যাড দেখছেন না? তারপরে আমি যদি নিচে দেখাই, একটু একটু ধৈর্য ধরেন, দেখবেন যে এটা খুব ইজিতে আপনারা বুঝে যাবেন। গট, ওখানে হ্যাড পাইলাম, এখানে গট পাইলাম, ঠিক আছে। তারপরে ধরেন এখানে যদি আমি বলি হেল্প, এখানে যদি বলি হেল্প, তারপরে এই যে এখানে মেক, মা মেড, এই যে কতগুলো ভার্ব পাচ্ছি, এই ভার্বগুলো কি পজিটিভ, পজিটিভ ভার্ব কিনা? আমি একটু খাতায় লিখি, আপনারা একটু খাতায় লেখেন, একটু খাতায় লেখেন। এই পজিটিভ ভার্বটা আপনাদেরকে খাতায় লিখতে হবে। আচ্ছা, দেখেন, প্রথমেই বলি হ্যাভ, তারপরে যদি বলি গেট, তারপরে যদি বলি হেল্প, তারপরে যদি বলি মেক, তারপরে যদি বলি লেট। এই যে পাঁচটা ভার্ব দেখছি, দেখেন এই পাঁচটা ভার্ব, এটা কি পজিটিভ ভার্ব? নেভার, কখনোই পজিটিভ ভার্ব না। আমি আপনাকে বলি আই হ্যাভ এ টিচার, আমি একটা টিচার পেয়েছিলাম। এখন প্রশ্ন হলো, এই যে আমি যে টিচার পেয়েছিলাম, এটাতে মানে পজিটিভ হওয়ার তো কিছু নাই। পজিটিভ হলো যে ভার্ব নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তো এটা তো পজিটিভ হওয়ার কিছু নাই। আবার গেট, আই গট এ কম্পিউটার, বা আই গট এ টিচার, আমি একটা টিচার পেয়েছিলাম, এখানেও পজিটিভ হওয়ার কিছু নাই, নর্মাল ভার্ব, নন পজিটিভ ভার্ব। কিন্তু কথা হলো, এই যে পাঁচটা ভার্ব দেখছেন, এই পাঁচটা ভার্ব বিশেষ ভাবে অথবা বিশেষ স্ট্রাকচারে এটা পজিটিভ হইতে পারে। এই পাঁচটা ভার্ব বিশেষ ভাবে পজিটিভ হইতে পারে, কখন হইতে পারে? যখন একটা একটা প্যাটার্ন ফলো করবে। এই পাঁচটা ভার্ব পজিটিভ হইতে পারে, কখন হইতে পারে? যখন একটা প্যাটার্ন ফলো করবে। সেই প্যাটার্নটা কি? প্যাটার্নটা হলো, বা একটা স্ট্রাকচার আমরা যদি বলি, দেখেন প্রথমে আমরা যদি বলি একটা সাবজেক্ট বসবে, এবং এরপরে এই পাঁচটা ভার্ব বসবে, হ্যাভ, তারপরে গেট, তারপরে যদি বলি হেল্প, তারপরে যদি বলি মেক, তারপরে যদি বলি লেট। এই যে এই ভার্বগুলো দেখেন, এবং এইগুলো, এগুলো বলি, এইগুলো হলো অ্যানি টেন্স। এগুলো কি বলেন তো? অ্যানি টেন্স, অর্থাৎ যে কোনো টেন্সে এটা বসতে পারে। হ্যাড হইতে পারে, উইল হ্যাভ হইতে পারে, হ্যাভ হ্যাড হইতে পারে, হ্যাজ হইতে পারে, যে কোনো টেন্সেই হইতে পারে। এবং এরপরে দেখেন, এরপরে অবশ্যই ব্যক্তিবাচক থাকবে অথবা বস্তুবাচক থাকবে। অর্থাৎ ওই যে আমরা একটু আগে বললাম না, ডিরেক্ট অবজেক্ট থাকতে পারে, ইনডিরেক্ট অবজেক্টও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে।
ব্যক্তিবাচক বা বস্তুবাচক, আমরা ইজি করে শিখি, যে কোনো একটা থাকবে এবং এরপরে ভার্ব থাকবে, এরপরে ভার্ব থাকতে হবে। যদি এইরকম প্যাটার্ন থাকে তাহলে হ্যাভ, গেট, হেল্প তখন পজিটিভ, আদারওয়াইজ না। হ্যাভ, গেট, হেল্প, মেক, লেট এই পাঁচটা পজিটিভ হইতে পারে তখনই যখন এইগুলোর পরে ব্যক্তিবাচক বা বস্তুবাচক থাকবে এবং এরপরে আরো একটা ভার্ব থাকবে, তখন ওইগুলোকে আপনি পজিটিভ বলতে পারেন, আদারওয়াইজ না। আমার কথা সবাই বুঝতে পারছেন কিনা? এখন আসেন আমরা এখানে আসি। এখানে কি আছে দেখেন তো, রুলস, রুল, হি হ্যাড রহমান। আচ্ছা, প্রথমে এটা যে কোনো টেন্স, এনি টেন্স, আমি তো বলেছি যে হ্যাভটা এনি টেন্সে যে কোনো টেন্সে থাকতে পারে, তারপরে ব্যক্তিবাচক বস্তুবাচক যে কোনো একটা থাকবে এবং তারপরে আবারও ভার্ব থাকতে হবে, তাহলে পজিটিভ, আদারওয়াইজ পজিটিভ না। তার মানে এখানে এই সেন্টেন্সের হ্যাভ ভার্বটা কি পজিটিভ ভার্ব আকারে বলা যায়। এখন আমার আমার প্রশ্নে যেটা থাকবে, এই ডুটাকে আমাকে সলিউশন করতে হবে, ডুটাকে। অর্থাৎ ডুটা ধরেন অনেকগুলো ফর্ম থাকতে পারে, ডু থাকতে পারে, ডাস থাকতে পারে, ডিড থাকতে পারে, তারপরে শুড ডু থাকতে পারে, তারপরে ধরেন হ্যাড ডান থাকতে পারে, হ্যাড ডান থাকতে পারে। এরকম ধরেন এ বলেন, বি বলেন, সি, ডি, ই, এরকম ধরেন পাঁচটা অপশন থাকলো। এখন আমি কোনটা বসাবো, এটা হলো প্রশ্ন। আচ্ছা, এক্ষেত্রে এক্ষেত্রে দেখেন, আমরা প্রত্যেকেই খাতা বের করি, প্রত্যেকেই খাতা বের করে আরেকটা বিষয় আমি বলি। এই যে দেখেন, হ্যাভ, গেট, হেল্প, মেক এবং লেট, এই পাঁচটা ভার্বের প্রত্যেকের দুইটা করে নিয়ম আছে, প্রত্যেকটারই দুইটা করে নিয়ম নিয়ম আছে। তার মানে পাঁচ, পাঁচ দুগুণে 10, এই 10টা নিয়ম যদি আপনি শিখতে পারেন, আপনার পজিটিভ ভার্বে কখনোই জিন্দেগিতেও আপনার কখনো প্রবলেম হবে না। আপনার কম্পিটিটিভ এক্সামসে যেভাবে প্রশ্ন আসতে থাকে না, আপনি আনসার করে চলে আসতে পারবেন। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা প্রথমে হ্যাভ দিয়ে প্রশ্ন করব, হ্যাভ দিয়ে রুলস লিখবো। আমি যেভাবে লিখবো আপনারা ঠিক সেইভাবে লিখবেন। দেখেন, প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে কি বসবে বলেন তো? হ্যাভ, সাবজেক্টের পরে হ্যাভ, এবং এই হ্যাভটা কি হবে বলেন? এনি টেন্স, যে কোনো টেন্সে, যে কোনো টেন্স, হ্যাভের হ্যাভ যে কোনো টেন্স। এখন হ্যাভের পরে ব্যক্তিবাচকও বসতে পারে, হ্যাভের পরে বস্তুবাচকও বসতে পারে। লেখেন, আমি ঠিক যেভাবে লিখছি ঠিক সেভাবেই লিখবেন। এখন প্রশ্ন হলো, হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক বসে, হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক বসে তাহলে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান বলতে আমি প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি বেস ফর্ম, বেস ফর্ম। তো এই যে হ্যাভ, হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক থাকে, ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। আর যদি বস্তুবাচক বসে তাহলে কি বসবে? ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভি3। সংক্ষেপে লিখলাম ভি3। এটা লিখে আপনি বক্স করে ফেলেন। দেখেন, হ্যাভের দুইটা রুলস হয়ে গেছে। লিখে আমি যেভাবে বক্স করছি সেইভাবে বক্স করেন, তাহলে আপনার এই পড়াটা দীর্ঘমেয়াদী কাজে লাগবে। আচ্ছা, তাহলে হ্যাবের হ্যাবের রুলস কিন্তু আমাদের হয়ে গেল দেখেন। অর্থাৎ হ্যাবের দুইটা রুলস হয়ে গেল, যে হ্যাবের পরে ব্যক্তিবাচক বা বস্তুবাচক বসলে, ব্যক্তিবাচক বসলে ভি1, বস্তুবাচক বসলে ভি3। এখন আমরা একটু সলিউশন করতে যাব। আচ্ছা, এখন আসেন, আমি আমরা যদি এগুলো একটু ইরেজ করে দিই। আচ্ছা, এখন এই যে হ্যাড, মানে এটা হ্যাবের অ্যানিটেন্স, এটা কি বলেন তো? ব্যক্তি নাকি? রহমান হলো ব্যক্তি। তো ব্যক্তি থাকলে ভার্বের কোন ফর্ম হবে বলেন তো? ভার্বের ভার্বের বেস। বেস ফর্ম। আচ্ছা, বেস ফর্মের সাথে কিন্তু এস বা ইএস কোনো কিছু যুক্ত হয় না। অনেকে মনে করতে পারে যে রহমান তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো এটার সাথে এস বা ইএস ডাজ হবে। আমি কিন্তু বলছি বেস ফর্ম, বেস ফর্মের সাথে আপনি এস কিংবা ইএস যুক্ত করতে পারবেন না। এস বা ইএস যুক্ত করতে পারেন কিসের সাথে বলেন তো? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখানেও কিন্তু একটা মানে ট্রিক্স আছে।
তো প্রশ্নকর্তা ডু ডাজ দুইটাই দিবে। আপনি তো প্রথম মনে করবেন আচ্ছা ডু তো হওয়ার পসিবিলিটি নাই, কারণ কি ওই যে ওইরকম চিন্তা করবেন যে রহমানের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট এটা কিন্তু ডু হবে অ্যান্সার। এখন আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি, হি হ্যাড হিজ কার। হিজ কার এখানে কি দেখা যাচ্ছে? বস্তু। আচ্ছা এখানে বলি, আচ্ছা যদি আমাদের হিজ কার পর্যন্ত যদি সেন্টেন্স থাকতো, ধরেন সেন্টেন্সটা যদি এই পর্যন্ত থাকতো, তাহলে কি হ্যাড পজিটিভ ভার্ব হইতো? নেভার, কখনোই কিন্তু পজিটিভ ভার্ব হইতো না। কারণ কি এরপরে আর কোনো এই বস্তুর পরে আর কোনো ভার্ব নাই, বাট এখন পজিটিভ ভার্ব, এখন আমরা পজিটিভ ভার্ব বলতে পারি। তো হ্যাবের পরে বস্তুবাচক বসলে ভার্বের কোন ফর্ম হবে? V3। তার মানে অ্যান্সার কোনটা হবে? ওয়াশড। অ্যান্সার হবে ওয়াশড। মনে থাকবে? তার মানে আমাদের হ্যাবের দুইটাই শেষ। এখন আসি আমরা গেটের ক্ষেত্রে, দেখেন হ্যাভ দুইটাই শেষ। এবার আসবো গেট। ঠিক আছে, আচ্ছা দেখেন প্রথমে সাবজেক্ট, তারপরে কি বসবে? গেট। গেট কি টেন্স বলেন তো? অ্যানি টেন্স। গেটটা বসবে অ্যানি টেন্স। আচ্ছা এখন প্রশ্ন হলো গেটের পরেও তো একই ভাবে ব্যক্তিবাচক বসবে, বস্তুবাচক বসবে। ব্যক্তিবাচক বসবে বা বস্তুবাচক বসবে। এখন প্রশ্ন হলো গেটের পরে ব্যক্তিবাচক বসলে কি হবে? গেটের পরে যদি ব্যক্তিবাচক বসে তাহলে 2+V1 ইনফিনিটিভ কি বসবে? 2+V1 ইনফিনিটিভ। আর গেটের পরে যদি বস্তুবাচক বসে তাহলে V3, অনেকটা হ্যাবের মতো। এটা হলো হ্যাভ হ্যাভ রুলসটার মতো। অর্থাৎ গেটের পরে ব্যক্তিবাচক বসলে ইনফিনিটিভ বসবে, আর গেটের পরে বস্তুবাচক বসলে V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আপনি এটাকে বক্স করে ফেলেন। ওকে, তো ঠিক আছে আমরা এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজে দেখেন বলছে যে আই গট হিম ডু দা ওয়ার্ক। এটা কি ব্যক্তি না বস্তু? এটা ব্যক্তি। তো ব্যক্তি বসলে ব্যক্তি। কি বসবে? ইনফিনিটিভ, টু ডু, টু ডু। অন্যদিকে আই গট মাই কার, মাই কারটা কি? বস্তু, এটা হলো বস্তু, থিংস। সো এটা অ্যান্সার কি হবে? V3 হবে, ওয়াশড। কি হবে? ওয়াশড। মনে থাকবে? তার মানে গেটেরও দেখেন আমরা আমরা দুইটা নিয়ম কিন্তু শিখে ফেললাম একসাথে। এখন আমরা আরো একটা নিয়ম শিখবো। লেখেন হেল্পের নিয়ম, এটাও খাতায় নোট করেন, আমার লেখার সাথে সবাই নোট করে ফেলবেন। দেখেন হেল্প, হেল্প কি আকারে কি বসবে? অ্যানি টেন্স, সবগুলো কিন্তু অ্যানি টেন্স, অর্থাৎ যে কোনো টেন্সে হেল্প। অ্যানি টেন্স বলতে যে কোনো টেন্সেই বসতে পারে, উইল হেল্প হইতে পারে, হেল্পড হইতে পারে, হ্যাড হেল্প হইতে পারে, ইজ হেল্পিং হইতে পারে, যে কোনো ফরম্যাট হইতে পারে। এই জন্য বলা হচ্ছে অ্যানি টেন্স। এখন আসেন হেল্পের পরে ব্যক্তিবাচক বসে, হেল্পের পরে বস্তুবাচক আসলে বসে না। হেল্পের পরে শুধুমাত্র ব্যক্তিবাচক বসে। তো হেল্পের পরে যদি ব্যক্তিবাচক বসে এখানে কিন্তু দুইটা অপশন হইতে পারে। এক্সামে দেখেন এটা একটা ট্রিক্স, একটা ফাঁদ থাকবে, ট্রাপ থাকবে আপনার জন্য, যে এখানে V1 অর্থাৎ বেস ফর্ম হইতে পারে। অর্থাৎ হেল্পের পরে ব্যক্তিবাচক থাকলে বেস ফর্ম বসতে পারে, অথবা 2+V1 বসতে পারে, ইনফিনিটিভও বসতে পারে। বোথ আর কারেক্ট। এটা কোনটা সঠিক, কোনটা বেস্ট, বা কোনটা সুপিরিয়র, কোনটা ইনফেরিয়র, দ্যাট ইজ নট ট্রু। এখানে বোথ আর কারেক্ট, দুইটাই কারেক্ট। অর্থাৎ বেস ফর্মও বসতে পারে, ইনফিনিটিভও বসতে পারে। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? এটা বক্স করে ফেলেন। এখন আসি আমরা, দেখেন হি হেল্পড মি, হেল্পের পরে দেখেন ব্যক্তিবাচক আছে। আপনি হেল্পের পরে কখনোই বস্তুবাচক পাবেন না আপনি। তার মানে এখানে অ্যান্সার কয়টা হইতে পারে? দুইটা হইতে পারে, ডু হইতে পারে অথবা টু ডু হইতে পারে, নাকি? ডু হইতে পারে আবার টু ডু হইতে পারে, তাই তো? এখন আসেন, আমার হেল্প হয়ে গেল। এখন আমরা লাস্ট রুলস করবো, একসাথে চারটা নিয়ম একটাতে করে দিব। অর্থাৎ চারটা নিয়ম বলতে আমি বোঝাচ্ছি, দেখেন লেখেন আমার সাথে, লিখে ফেলেন। সাবজেক্টের পরে মেক এবং লেট,
any tense, any tense, অর্থাৎ মেক এবং লেট যে কোনো টেন্সে হইতে পারে। তো মেক বা লেটের পরে দেখেন ব্যক্তিবাচক বা বস্তুবাচক, ব্যক্তিবাচক বা বস্তুবাচক। মেক বা লেটের পর ব্যক্তিবাচক বস্তুবাচক মানে কি বিষয়টা বুঝতে হবে। দেখেন মেকের পরে ব্যক্তিবাচক বসতে পারে, মেকের পরে বস্তুবাচক বসতে পারে। আমি আবার বলি, মেকের পরে ব্যক্তিবাচক বসতে পারে, মেকের পরে বস্তুবাচক বসতে পারে। অনুরূপভাবে লেটের পরে ব্যক্তিবাচক বসতে পারে, লেটের পরে বস্তুবাচক বসতে পারে। তো যদি এরকম বসে চারটার ক্ষেত্রেই ভার্বের বেস ফর্ম হয়। একসাথে চারটা নিয়ম এই জন্য বললাম, একবারেই শেষ। লিখে এটা বক্স করে ফেলেন। ঠিক আছে, অর্থাৎ মেক বা লেটের পরে দেখেন, মেক বা লেটের পরে ব্যক্তিবাচক হইলে ভার্বের বেস ফর্ম, বস্তুবাচক হইলে ভার্বের বেস ফর্ম। ওকে, এখন আমরা একটু প্র্যাকটিসে যাই। এইটার প্র্যাকটিস একটু দেখি। বলছে যে দেখেন আই মেড হিম। মেকের পরে কি ব্যক্তিবাচক, মেকের পর ব্যক্তি বস্তু যাই বসুক না কেন ভার্বের কোন ফর্ম বসবে বলেন তো? ভার্বের বেস ফর্ম, অন্য কিছু হওয়ার সুযোগ আছে? সুযোগই নাই। তারপরে দেখেন লেট হিম সরি, এখানে ব্র্যাকেটটা এই জায়গায় দেওয়া হয়েছে, ব্র্যাকেট হবে গোতে। সো লেট হিম গো হবে। আই মেড মাই কার, দেখেন এখানে বস্তু আছে বাট আপনাকে বেস ফর্মে বসে ওয়াশ। অন্য কিছু মেকের বদল অন্য কিছু থাকলে কিন্তু অন্য কিছু হইতে পারতো। যেমন যদি মেডের পরে পরিবর্তে আমি যদি এইটা লিখতাম, দেখেন যদি এটা বলতাম আই হ্যাড মাই কার, আমার একটা কার ছিল, কি করা অবস্থায় বলেন তো? ওয়াশ না ওয়াশড হইতো তখন। কেন? আমরা পড়ছিলাম হ্যাবের পরে যদি বস্তু থাকে, হ্যাবের পরে বস্তু থাকলে কি বসবে? ভি3 বসবে। বুঝতে পারছেন বিষয়টা? সো এই এই হলো আমাদের পজিটিভ ভার্ব। এই যে আমি আপনাদেরকে 10টা নিয়ম শিখাই দিলাম না, এই 10টা নিয়ম, এই যে এই নিয়মগুলো, এখানে কিন্তু 10টা নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আপনি ভালো করে নোট করে রাখেন, পড়াশোনা করেন, দেখবেন যে পজিটিভ ভার্বে কোথাও কোনো প্রবলেম হবে না। আমরা যদি একটা রিয়েল কোশ্চেন দেখি, একটু একটু রিয়েল কোশ্চেন দেখি, তাহলে আমাদের মনে হয় আইডিয়াটা একটু ভালো হবে। দেখেন বলছে টু হেল্প দ্য স্টুডেন্টস ডু ওয়েল ইন দ্য অ্যাডমিশন টেস্ট দ্য টিচার মেক্স। দেখেন মেক্স এর পরে ব্যক্তি বস্তু, এখানে কি আছে? ব্যক্তি আছে। মেকের পরে আমরা তো একটু আগেই পড়লাম, মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম। তার মানে ঠিকই আছে। তারপরে যদি বলি শি মেড দ্য বেবি, দেখেন মেড দ্য বেবি, মেকের পরে ব্যক্তি আছে। আমরা তো পড়েছি যে মেক বা লেট এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের কোন ফর্ম হয় বলেন তো? ভার্বের বেস ফর্ম হয়। তারপরে যদি বলি আই মেড দ্য মেশিন ওয়ার্ক, আই মেড দ্য মেশিন ওয়ার্ক, দেখেন এখানে মেশিনটা কি? একটু ভালো করে লক্ষ্য করেন, মেশিনটা হলো এখানে বস্তু। সো যেহেতু মেকের পরে ব্যক্তি বস্তু, এরপরে ভার্ব, ভার্ব থাকলে কি বসবে? ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? তো আপনারা যদি আমার আমার নোটসে আরো অনেক অনেক বেশি এক্সারসাইজ দেওয়া থাকবে, তখন এগুলো একটু সলিউশন করেন। আমরা এখান থেকে একটু এমসিকিউ দেখি। আমাকে একটু আমার সাথে সাথে একটু দ্রুত বলবেন, সবাই একটু কি বলে আনমিউট করে একটু আনসার করেন। ইট কস্টস অ্যাবাউট টাকা 500 টু হ্যাভ এ ট্রুথ, টু হ্যাভ এ ট্রুথ। দেখেন হ্যাবের পরে এ ট্রুথটা কি? ব্যক্তি না বস্তু? বস্তু। বস্তু। তো যদি বস্তু হয় তাহলে ভার্বের কি হবে? ভি3 হবে। ভি3 তার মানে আনসার হবে ফিল্ড হবে। অ্যান্সার সি হবে। এখন আসেন মাই মাদার ড্যাশ বাই এ ওয়েল নোন ফটোগ্রাফার, মাই মাদার ড্যাশ বাই এ ওয়েল নোন ফটোগ্রাফার। আচ্ছা এখানে আমরা কি বলতে পারি? দেখেন যে হ্যাড টেকেন হার ফটো, হ্যাড হার ফটো টেকেন, টুক হার ফটো ওয়াজ টেকেন। বলেন তো? হ্যাড হার ফটো টেকেন, বি নাম্বার। কোনটা হবে? বি নাম্বার হবে, বি নাম্বার। আচ্ছা মাই মাদার হ্যাড হার ফটো টেকেন। এখন দেখেন এখানে আমরা এটা কিসের ভিত্তিতে বসালাম? ওই যে পজিটিভ ভার্ব হ্যাড, এখানে হেডের পরে কি আছে? হেডের পরে একটা বস্তু আছে, তাই তো? ফটো এবং হেডের পরে যদি বস্তু থাকে এরপরে কি বসবে? ভি3 বসবে। টেকেন, বুঝতে পারছেন?
এটা অনেকেই কিন্তু ভুল করবে এই প্রশ্নটা, এটা কিন্তু অনেকবার এসেছে আমাদের আমাদের চাকরির পরীক্ষাগুলোতে অনেকবার এসেছে। আমি ওইগুলো একটু আমার নোটসে দেখেন, বইতে যেমন অজস্র বই তো লাগবে প্র্যাকটিস করার জন্য, যে কোনো গাইড বই, কিন্তু আমি যে নোটস গুলো দিব এখানে খুব কনসাইজ আছে, বাট মানে যেগুলো চাকরির পরীক্ষায় বেশি বেশি এসেছে সেইগুলো দিয়ে আমি নোটস করেছি। আর আমি নোটস সবসময় প্রতি বছরই আপডেট করি, বুঝতে পারছেন? তো আমার নোটস গুলো একটু ভালো করে দেখবেন, ইনশাল্লাহ প্রবলেম থাকবে না। এখানে দেখেন আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে। আমি আহ আচ্ছা 3 নাম্বারটা আমাকে একটু বলেন আপনারা, দেখি পারেন কিনা। প্রফেসর মান্নান ড্যাশ ক্রিকেট ইনস্টিড অফ প্লেইং ফুটবল। এ নাম্বার হবে না, কেন হবে না? এ নাম্বার না হওয়ার কারণ হলো লেটের পরে ব্যক্তিবস্তু যাই থাকুক না কেন ইনফিনিটিভ হবে না, বেস ফর্ম হবে। বি নাম্বার হবে না, দেখেন জিরান্ড আছে। সি হবে না। 3 নাম্বার। ডি নাম্বার হবে। 3 নাম্বার। হ্যাঁ ডি নাম্বার হবে, লেটের পরে ব্যক্তিবস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম। প্লেট অফ প্লে। বেস ফর্ম, রাইট। দেখেন অলরেডি কিন্তু আপনাদের কনসেপ্ট চলে আসছে। আচ্ছা এখানে আরো অনেক এক্সাম্পল দেওয়া আছে, আমি ওইগুলাতে আর না যাই। আচ্ছা আমাদের ওইটা কিন্তু ছিল অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? আমরা আবার একটু বেসিক বেসিক কনসেপ্টে ফিরে আসি। আজকের ক্লাসটা মূলত বেসিক কনসেপ্টের উপরে, অর্থাৎ বেসিক কনসেপ্টের উপরে যেগুলো প্রবলেম আছে সেগুলো আমরা সলিউশন করে দিই। আচ্ছা দেখেন ফ্যাক্টিটিভ ভার্ব নাম শুনেছেন? এই ভার্বগুলোর নাম শুনেছেন কিনা? এগুলো কিন্তু এই টার্মস গুলো কিন্তু পরীক্ষা আসে, আমি পড়াচ্ছি এই কারণে কিন্তু। মানে মনে করেন না যে এগুলো খুব সিলি ম্যাটার লাগছে বা ইয়ে লাগছে, এরকম পড়াচ্ছি কেন, এগুলো কিন্তু সবসময় পরীক্ষায় এসেছে বিগত বছরগুলোতে, বুঝতে পারছেন? ফ্যাক্টিটিভ ভার্বস নাম শুনেছেন কে কে বলেন তো এর আগে, একদম মানে টু বি অনেস্ট। শুনেছি। যেটা শুনেছি। আচ্ছা গুড। দেখেন বলছে যে যেসব ট্রানজিটিভ ভার্ব, যেসব ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়াও অন্য কোনো একটি ওয়ার্ডের সাহায্য নিয়ে বাক্যের অর্থ পরিপূর্ণ করতে হয় তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। আর নতুন ওয়ার্ডটিকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। নতুন যে ওয়ার্ডটা থাকবে সেটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেমন ধরেন আমি বলি উই ইলেক্টেড হিম, আমি যদি এইটুকু লিখতাম উই ইলেক্টেড হিম, শুধুমাত্র এইটুকু, দেখেন ইলেক্টেড একটা ভার্ব, উই একটা সাবজেক্ট, হিম একটা কি অবজেক্ট, সেন্টেন্স তো হওয়ার কথা ছিল, কিন্তু মিনিং হচ্ছে না। উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছি কি হিসেবে? চেয়ারম্যান হিসেবে। এই চেয়ারম্যান একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা অতিরিক্ত ওয়ার্ড, এই অতিরিক্ত ওয়ার্ড দিলে এইটা হলো তখন কি হয়ে যাচ্ছে বলেন তো? পরিপূর্ণ হচ্ছে। যেহেতু অতিরিক্ত একটা ওয়ার্ডে লাগছে, অবজেক্ট ছাড়াও অতিরিক্ত ওয়ার্ড লাগছে, তার মানে ইলেক্টেড হলো ফ্যাক্টিটিভ ভার্ব। আর এই চেয়ারম্যানটা হলো ফ্যাক্টিটিভ ওয়ার্ড। কারোর প্রশ্ন থাকলে বলতে পারেন। যেমন আচ্ছা বুঝেছেন সবাই? আচ্ছা আল্লাহ মেড হিম গ্রেট, দেখেন আল্লাহ মেড হিম, যদি এতটুকু লিখতাম তাহলে সম্ভবত খুব ভালোভাবে বোঝা যেত না আমরা কি বলতে চাচ্ছি, এটা বোঝা যেত না। তো এক্ষেত্রে দেখেন যে আমরা যদি গ্রেড বসাই তাহলে সেন্টেন্সটার মিনিংটা কমপ্লিট হচ্ছে। তো এক্ষেত্রে মেডটা কি ফ্যাক্টিটিভ ভার্ব, আর গ্রেট হলো ফ্যাক্টিটিভ ওয়ার্ড, অবজেক্ট বা ফ্যাক্টিটিভ ওয়ার্ড যাই বলেন না। আচ্ছা কোয়াজি প্যাসিভ ভার্ব, আমরা তো কোয়াজি প্যাসিভ ভয়েস পড়েছি, মনে আছে না? ছোটবেলায় পড়েছি হানি টেস্ট সুইট, একদম মুখস্থ বিদ্যার মতো কতগুলো পড়েছি। তো এই কোয়াজি প্যাসিভ ভয়েসেরই একটা পার্ট আসলে যে কোয়াজি প্যাসিভ ভার্ব। অর্থাৎ কোয়াজি প্যাসিভ ভার্ব কি? যে সকল ভার্বটি দেখতে অ্যাক্টিভ সেন্টেন্স হলেও মূলত প্যাসিভ ধারণা প্রকাশ করে তাকে কোয়াজি প্যাসিভ ভার্ব বলে। যেমন রাইস সেলস চিপ, হানি টেস্ট সুইট, ওই যে যেটাকে আমরা কোয়াজি প্যাসিভ ভয়েস পড়েছিলাম। তো এইগুলো দেখেন যে বলা হচ্ছে এইগুলো কিন্তু দেখেন অ্যাক্টিভ ভয়েস, আপনি এটা যে কোনো স্ট্রাকচারে ফেলান, যে কারোর সাথে লজিক দেন, দেখবেন যে অ্যাক্টিভ ভয়েসই হবে। কিন্তু এটা কনসেপ্টটা হলো প্যাসিভের মতো, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্স কিন্তু অর্থটা দিচ্ছে প্যাসিভের মতো। এইটাই হলো মূলত কোয়াজি প্যাসিভ ভার্ব। যেমন রাইস সেলস চিপ, হানি টেস্ট সুইট, বুঝতে পারছেন? এটা একটু অর্থ করে আপনাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। পারসেপশন ভার্ব আচ্ছা কিভাবে প্যাসিভের মতো অর্থ প্রদান করতেছে? কিভাবে? আচ্ছা এটাকে দেখেন যে কোনো ক্ষেত্রে আমি
আমি একটা প্রশ্ন, একটা সম্পর্ক প্রশ্ন করি, যে আমাদের কখনো মনে হয় না যে স্যার এই যে অ্যাক্টিভ ভয়েস, অনেক সময় দেখি যে অ্যাক্টিভ ভয়েস ভয়েস অর্থ হচ্ছে না, প্যাসিভ করতে হয়। যেমন ধরেন আমি যদি বলি একটু এখানে যদি লিখি দা রুম, দা রুম ডেকোরেট, ডেকোরেট, শুধু এইটুকুই যদি লিখি। আচ্ছা, এখন দা রুম হলো সাবজেক্ট আর ডেকোরেট হলো ভার্ব। তো এটাকে যদি আমি দা রুম ডেকোরেটস লিখি বা ডেকোরেটস লিখি, যাই লিখি না কেন, এটা কি অর্থ হয়? অর্থ হয় জি না। না। অর্থাৎ আমি যদি অ্যাক্টিভ ভয়েসে করতে যাই, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারে ফেলাইতে চাই, তাহলে হচ্ছে না। আমি এখন যদি এটা উল্টা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে নিয়ে যাই, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি? দ্য রুম ইজ ডেকোরেটেড, দ্য রুম ইজ ডেকোরেটেড। বাই দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার। দ্য রুম ইজ ডেকোরেটেড অর্থাৎ প্যাসিভ ভয়েসে করলাম, তাহলে কিন্তু দেখেন আমার অর্থটা হচ্ছে রুম ডেকোরেটেড হয়েছে। অর্থাৎ সব সেন্টেন্স আপনি অ্যাক্টিভ ভয়েসে করতে পারবেন না, কিছু সেন্টেন্স আপনাকে প্যাসিভ ভয়েসে করতে হয়। এখন আমার প্রশ্ন আছে, আমার প্রশ্ন হলো কেন আমরা কখন অ্যাক্টিভ ভয়েসে করি আর কখন প্যাসিভ ভয়েসে করি? দেখেন অনেকে কি করে জানেন, অনেকে আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজ লেভেলে, যে আমরা শিখেছিলাম যে এইভাবে যে কতগুলি স্ট্রাকচার আছে, স্ট্রাকচার মনে রাখছি বা মুখস্থ করছি যেভাবে হোক, কিন্তু পরবর্তীতে এসে দেখলাম যে আসলে এটা স্ট্রাকচারের বিষয় না, এটা হলো ফিল করার বিষয়, অনুভব করার বিষয়। আপনাকে প্রথমে অর্থটা বুঝতে হবে। আপনাকে আমি ট্রান্সলেশন করতে বলি নাই, আমি বলছি যে একটা সেন্টেন্সের মুড বুঝতে হবে, ফিল বুঝতে হবে। ফিল করেন যে এটা কি অ্যাক্টিভ ভয়েস হবে, মানে নিজে নিজে করছে নাকি আর কারোর হেল্প নিচ্ছে, আর কারোর হেল্প নিচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। যখন বুঝবেন যে কারোর হেল্প নিচ্ছে, নিজে নিজে হচ্ছে না, রুম নিজে ডেকোরেট করতে পারে না, কারোর দ্বারা ডেকোরেটেড হয়, তখন এটাকে আপনার প্যাসিভ মুডে নিয়ে যেতে হবে, দেন আপনি প্যাসিভ ভয়েসে করে ফেলবেন। তো অনুরূপ ভাবে এই যে কোয়াজি প্যাসিভ ভার্ব বললাম বা কোয়াজি প্যাসিভ ভয়েস, এটা এই ভার্বটা দেখে আপনাকে বুঝতে হবে। যেমন আমি বলি রাইস সেলস চিপ, রাইস বিক্রি করে সস্তা। ভাই রাইস কি নিজে নিজে বিক্রি করতে পারে? সস্তাই করলো বা এক্সপেন্সিভই করলো, নিজে নিজে করতে পারে? আপনি বলেন তো, রাইস কি নিজে নিজে সস্তা বিক্রি করতে পারে? দোকানদার না সস্তায় বিক্রি করতে পারে নাকি? বা কোনো ব্যক্তি সস্তায় বিক্রি করতে পারে? রাইস তো আর নিজে নিজে করতে পারে না। তো এক্ষেত্রে হয় কি, অর্থটা হয় এরকম, রাইস সেলস চিপ, এটার বাংলা অর্থটা আপনি করছেন রাইস সস্তায় বিক্রি করে, রাইস সস্তায় বিক্রি করে না, অর্থটা ঘুরায় হবে, প্যাসিভের মতো অর্থ হবে। রাইস সস্তায় বিক্রি হয়, চিপে বিক্রি হয়, দ্যাট মিনস কেউ বিক্রি করে, বাট ওইটা উজ্জ্বল আছে। যে জি, কেউ প্রশ্ন করছেন? তো আপনাকে যখন বুঝতে হবে যে এইটা আসলে অর্থগতভাবে প্যাসিভে চলে যাচ্ছে, সেটা ভার্বের অর্থ বলে নিয়ে ভাবে অর্থটা প্যাসিভে হচ্ছে, তখন এইটাকে আমরা কোয়াজি প্যাসিভ ভার্ব বা কোয়াজি প্যাসিভ ভয়েস বলবো। জাস্ট এটা ফিল করতে হবে, এটা কোনো আপনি কোনো স্ট্রাকচারে ফেলাইতে পারবেন না। যেমন আমি যদি বলি হানি টেস্ট সুইট, হানি টেস্ট করে সুইট, এরকম অর্থ নেভার। হানি টেস্ট হয়, কার দ্বারা হয়? জিহ্বার দ্বারা। আমার জিহ্বার দ্বারা টেস্ট হয়। কি টেস্ট হয়? সুইট বা সোর যেটাই বলেন, সরি হানি তো আর সোর হয় না, হানি সুইটই হয়। তো আপনাকে এইটা বলতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে মনোয়ার আপনি বলেন যে বুঝতে পেরেছেন যে প্রশ্নটা করেছিলেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এটা ফিল করতে হবে আস্তে আস্তে। ক্লাসে থাকেন, নিয়মিত থাকেন, ইনশাল্লাহ। আমি পুরো ক্লাসটা, আমার ক্লাসটা আমি চেষ্টা করব যে যে রুলস গুলো, ইংলিশ যদিও আসলে ম্যাথমেটিক্যাল ওয়েতে হয় না, তারপর আমি ম্যাথমেটিক্যাল ওয়েতে একটু গ্রাফিক্যাল ওয়েতে পড়ানোর চেষ্টা করি বা করব। আর কিছু জিনিস আপনাকে ফিল করতেই হবে, এই ফিল করাটা আমি আপনাদেরকে শেখাবো। তো এটার জন্য একটা প্রসেস আছে, আপনি এই প্রসেসটা, পড়াশোনা একটা প্রসেসের মধ্যে, এই প্রসেসটা ধরে থাকতে হবে। ঠিক আছে? চাকরি, এটা কিন্তু ভাই চাকরির পড়াশোনা, এ প্লাস পর পড়াশোনা না, একটু এটা মাথায় রাখবেন। এমনিতেই কিন্তু ইদানিং অনেকদিন ধরে নিয়োগ পরীক্ষা টরীক্ষা খুবই কম, অ্যাপ্লিকেশন তো হচ্ছেই না। আমরা যখন চাকরির পরীক্ষা দিয়েছি তখন প্রচুর, প্রতি সপ্তাহে 4-5টা, এমন হয়েছে একদিনে আমরা 4-5টা পরীক্ষা দিয়েছি। তো এখন যেহেতু এটা হচ্ছে না, যে যে সুযোগগুলো পাবেন সেই সুযোগ কাজে লাগাইতে হবে, সহজ কথা। আর এটা পড়াশোনার কোনো বিকল্প নাই, আপনাকে রাত দিনই মানে সবসময় পড়াশোনার মধ্যেই থাকতে হবে। আচ্ছা, পারসেপশন ভার্বে আসি। দেখেন
কতগুলো ভার্ব আছে ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতির ধারণা দেয়, তাকে পারসেপশন ভার্ব বলে। জাস্ট একটু দেখলে হবে, ভার্ব অফ সেন্স বলা হয়, ঠিক আছে? একটু একবার দেখেন পারবেন। যেমন সি, হিয়ার, স্মেল, ফিল, নোটিস, অবজার্ভ, রেকগনাইজ, এই ভার্বগুলো আপনি ব্যবহার করতে হবে, ঠিক আছে? ব্যবহার করতে হবে। ব্যবহার করার পর আপনি দেখবেন যে একটু ইন্দ্রিয়গ্রাহ্য বুঝে নিতে হয়। সি, আপনি মনে হচ্ছে দেখছি, আসলে দেখার ভিতরে ব্যাপার আছে। দেখার ভিতর যেমন ধরেন একই বিষয়, একটা অবজেক্ট বা একটা ফটোস কারোর কাছে খুব একদম সাদামাটা, ধরেন মোনালিসা ছবিটাই আমার কাছে খুব সাদামাটা লাগে, আমি আসলে বুঝি না। তো ওই যে অ্যাবস্ট্রাক্ট যে মিনিংটা আছে এটা আমি বুঝি না, কিন্তু একজন কি বলে চিত্রকরের কাছে ওটা খুবই কোটি কোটি বিলিয়নের থেকেও দামি একটা ফটোগ্রাফ, কারণ উনি বুঝে ওই অ্যাবস্ট্রাক্ট মিনিংটা বুঝে, আমি বুঝি না। তো এই 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 বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, রিফ্লেক্সিভ ভার্ব। দেখেন, রিফ্লেক্সিভ ভার্ব হলো, আমরা এমনি জানি যে আহ, যে সকল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়, একই ব্যক্তি বা বস্তু হয়, তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। এক কথায় যেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়, আপনারা তো জানেন প্রোনাউনের কয়টা ফর্ম আছে? চারটা। আমরা পড়বো, যখন প্রোনাউন পড়বো তখন ডিটেলস পড়বো। প্রোনাউনের চারটা ফর্ম, একটা হলো সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, একটা পজেসিভ ফর্ম, আর একটা কি রিফ্লেক্সিভ ফর্ম। তো রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা যখন ইউজ করব তখনই রিফ্লেক্সিভ ভার্ব হবে, সহজ কথা, মনে থাকবে। আর কিছু এটা পড়া লাগবে না। প্রিপজিশনাল গ্রুপ ভার্ব, এগুলো সংজ্ঞা পড়ার দরকার নাই, এগুলো সংজ্ঞা পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, আজকের টপিকের লাস্ট টপিক আমরা চলে আসছি। আমরা লাস্ট টপিক পড়বো, এবং এটা কিন্তু একটা একটা অ্যাডভান্সড স্ট্রাকচার। একটা স্ট্রাকচার পড়াবো, বাট একটা স্ট্রাকচার কিন্তু আপনার পড়তে সময় লাগবে, মনে রাখতে সময় লাগবে। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে বলি, এই যে দেখেন, ইন দ্য পাস্ট পিপুল ইউজড ড্যাশ অন হর্সব্যাক। ইউজড, দেখেন এই যে একটা ভার্ব আছে, আবার এরপরও পরে যে গ্যাপটা আছে, এই গ্যাপে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ভার্ব দেয়া আছে না? অর্থাৎ পাশাপাশি কয়টা ভার্ব আছে? দুইটা ভার্ব আছে, পাশাপাশি দুইটা ভার্ব আছে। তো পাশাপাশি দুইটা ভার্ব বসলে আমরা কি বসাই? আমরা কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ। কেন জিরান্ড বসে না? জিরান্টও বসে, জিরান্ড বসতে পারে। পার্টিসিপলও বসে। আমি আমি কিভাবে বুঝবো যে কোথায় জিরান্ড বসবে, কোথায় ইনফিনিটিভ বসবে, কোথায় পার্টিসিপল বসবে, কোথায় অন্য কিছু, কোথায় পাস্ট পারফেক্ট, সরি পারফেক্ট পার্টিসিপল বসবে, বা কোথায় পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, কখন বসবো বলেন? এটাই কনফিউজিং। হ্যাঁ, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমি আমি একটা বিষয় বলি, এই যে এই টপিকটা আমি এই নোটসটা নিয়েছি আমি ক্লিপস টফেলস থেকে। আপনারা যারা ক্লিপস টফেলস আছে বা জানেন, টোফেলস এর থেকে অনেকে ইংলিশ মিডিয়াম বুকস তো পড়তে চায় না, কিন্তু আমি বলবো যে ভাই, চাকরির পড়াশোনা আপনি গাইড বই পড়েন, অসুবিধা নেই, কিন্তু কিছু বেসিক বই আছে ক্লিপস টফেলস, মনোযোগ দিয়ে পড়লে 1 মাসও লাগে না শেষ করতে, 1 মাসও লাগে না, অথচ বেসটা খুবই বেশি স্ট্রং হয়ে যাবে আপনার। তো ওখান থেকে আপনারা একটু দেখতে পারেন। আমি কিন্তু আমার নোটস গুলো ওখান থেকে আমি নিয়েছি, নিয়ে আমার মতো করে লিখেছি, সাজাইছি, কিন্তু আসলে মূল এলিমেন্ট গুলো কিন্তু ওখানকারই, আমার নিজের কোনো ক্রেডিট নাই। তো এখানে আমি বলি যে এই যে কতগুলো ভার্বের পরে ইনফিনিটিভ বসাবো, কতগুলো ভার্বের পরে জেরান্ড বসাবো, এখানে আমরা কনফিউজড হয়ে যাই। এখানে কনফিউজড হওয়ার কিছু নাই। আমি একটু করে আপনাদেরকে বলি, একটু একটু দেখেন, জাস্ট একটু দেখেন তাহলেই হবে। দেখেন, এই যে একটা সেন্টেন্সের ক্ষেত্রে ধরেন প্রথমে কি থাকে ভাই? একটা সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, আর থাকে। তারপরে আবারও একটা কি থাকে? ভার্ব থাকে, ঠিক আছে? অর্থাৎ 1 নাম্বার ভার্ব থাকে, 2 নাম্বার ভার্ব। আমি যদি এটাকে 1 নাম্বার ভার্ব বলি, এটাকে 2 নাম্বার ভার্ব বলি। তো এখানে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলছি, পাশাপাশি দুইটা ভার্ব এভাবে বসে না। যদিও বা বসে, মানে আপনি যদি জোর করে বসাতে চান, দুইটা ভার্ব যদি পাশাপাশি জোর করে বসাতে চান, তাহলে আপনাকে দ্বিতীয় ভার্বটা, অর্থাৎ এই যে সেকেন্ড পজিশনের যে ভার্ব আছে না ভাই, এই সেকেন্ড জি। পজিশনের ভার্বটা আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। সেকেন্ড পজিশনের ভার্বটা আপনাকে কি করতে হবে? চেঞ্জ করে ফেলতে হবে, ভেঙে চুরে ফেলবেন। তো এই সেকেন্ড পজিশনের ভার্বটা কি বসবে?
বিভিন্ন বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে, জিরান্ড বসতে পারে, পার্টিসিপল বসতে পারে, হোয়াট এভার, যে কোনো কিছু বসতে পারে। আমার প্রশ্ন হলো জি কখন কি বসবে? কখন কি বসবে এটা ডিপেন্ড করবে শুধুমাত্র এই ভার্ব ওয়ানের উপরে। অর্থাৎ ভার্ব ওয়ান এখানে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি যদি আরো বলি যে ভার্ব ওয়ান এখানে হলো পলিসি মেকার, সে পলিসি মেক করে দিবে আর এটা এক্সিকিউটিভ করবে, অর্থাৎ বাস্তবায়ন করবে বা তার কথা মতো চলবে কে? এই ভার্ব টু। অর্থাৎ ভার্ব ওয়ান হলো রাজা আর ভার্ব টু হলো প্রজা। ভার্ব ওয়ান যা বলবে ভার্ব টু তাই বলবে। ভার্ব ওয়ান যদি বলে যে আমার পরে তুমি ইনফিনিটিভ বসতে হবে তোমাকে, তাহলে ইনফিনিটিভই বসতে হবে। ভার্ব ওয়ান যদি বলে আমার পরে জিরান বসতে হবে, তাহলে জিরান্ডি বসাতে হবে। তো আমার প্রশ্ন হলো আমরা আজকে পড়বো যে কতগুলো ভার্ব আছে, যে ভার্ব গুলো এই যে কোথায় বসে বলেন তো, ভার্ব ওয়ান এর পজিশনে বসবে। আমি আবার বলি কতগুলো ভার্ব আছে যে ভার্ব গুলো ভার্ব ওয়ান এর পজিশনে বসবে, যে কোনো টেন্স, যে কোনো ভার্ব ওয়ান এর। আমি আবারও বলি এই যে এই ভার্বের পজিশনে বসবে, বসে এরপরে যদি সেকেন্ড কোনো ভার্ব থাকে তাহলে ওই ভার্বটা সেকেন্ড ভার্বটাকে ইনফিনিটিভ বানায় দিবে, সেকেন্ড ভার্বটাকে কি করবে? ইনফিনিটিভ বানায় দিবে। তো প্রশ্ন হলো এই ভার্বগুলো কোথায় পাবো? এই যে এই চার্টটা আমরা এখন মনোযোগ দিয়ে পড়বো। এই চার্ট এখন মনোযোগ দিয়ে আমাদেরকে পড়তে হবে। দেখেন, দেখেন এই যে অ্যাগ্রি, একটু করে বলি যে এই যে এই ভার্ব গুলো এখানে যতগুলো ভার্ব দেখছেন না, এই ভার্ব গুলো কিন্তু প্রত্যেকেই ভার্ব ওয়ান এর পজিশনে বসবে। কোথায়? ভার্ব ওয়ান এর, অর্থাৎ প্রথম ভার্বে থাকবে। দেখেন এখানে কি আছে? ইউজড আছে না? আপনাকে প্রথমে দেখতে হবে ইউজ এখানে আছে কিনা, দেখেন আছে কিনা, আমার এই শীটের চার্টের মধ্যে আছে কিনা ইউজ। ইউজ আছে, ইউজ আছে। জি দেখতে পাচ্ছি না তো, নাই তো। আমিও তো চোখে দেখছি না। নাই স্যার আচ্ছা, মনে হয়। আচ্ছা এখানে যদি না থাকে একটু ইউজটা লিখে নেন আপনারা। এই যখন নোটস পাবেন নোটসে একটু লিখে নিবেন ইউজড। আচ্ছা এখন দেখেন এই যে ইউজড, এই ইউজড ভার্বটাও কোথায়? ভার্ব ওয়ান এর পজিশনে থাকবে। অর্থাৎ কতগুলো ভার্ব আছে, যেমন অ্যাগ্রি একটা ভার্ব, তারপরে যদি বলি আস্ক একটা ভার্ব, ক্লেম, ডিক্লাইন, এক্সপেক্ট, হোপ, ম্যানেজ, প্লেজ, রিফিউজ, স্ট্রাগল, ওয়ান্ট, এইম, অ্যারেঞ্জ, কনসেন্ট, ডিমান্ড, ফেইল, ইন্টেন্ট, নিড, প্রিপেয়ার, রিজলভ, সোয়ার, উইশ। এই যে এতগুলো ভার্ব, এই যে একবারে দেখেন এই ভার্বগুলো, প্রত্যেকটা ভার্বগুলো এই ভার্বগুলো যদি ভার্ব ওয়ানের জায়গায় বসে তাহলে এর পরে অর্থাৎ সেকেন্ড যে ভার্ব থাকবে সেই ভার্বটা কি হয়ে যাবে বলেন তো? অটোমেটিক ইনফিনিটিভ হয়ে যাবে। এই ইনফিনিটিভ। ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব থাকবে তাহলে কি হবে? ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান হবে, টু প্লাস ভি ওয়ান হবে। একটু এইগুলো মনোযোগ দিয়ে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? অর্থাৎ এই ভার্বকে যে কোনো একটা ভার্ব ভার্ব ওয়ানের জায়গায় বসবে এবং যে কোনো টেন্স থাকবে, এরপরে যে সেকেন্ড যে ভার্ব থাকবে সেই সেকেন্ড ভার্বটা কি হবে? ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান হয়ে যাবে। যেমন আমি যদি বলি অলমোস্ট এভরিওয়ান ফেইলস, ফেইলসটা আছে না? দেখেন তো, একটু আগে দেখলাম যে এই যে আছে, এই যে ফেইলস, তার মানে ফেইল এর পরে কোনো ভার্ব থাকলে কি বসবে বলেন তো? ইনফিনিটিভ। তার মানে অ্যান্সার কোনটা হবে? বি, তাই তো? fails to pass his driver's test on the first try। বুঝতে পেরেছেন? এই ভার্ব গুলো থাকতে হবে। এখন প্রশ্ন হলো এটাকে আপনি একটা টেকনিক ফলো করতে পারেন। টেকনিকটা কি জানেন? আপনি যখন পড়বেন এটা ক্লিপস টোফেলসে পাবেন বা আমার শিটে পাবেন। আমার শিটটা আপনারা চেষ্টা করবেন যে প্রিন্ট করে নিতে, মানে ফটোকপি আকারে যে প্রিন্ট করতে পাওয়া যায় না, এটা করে নিয়ে আপনারা পড়বেন। কারণ পিডিএফ পড়াটা ভাই কাজে দেয় না, একদম আমি একদম সরাসরি বললাম, পিডিএফ পড়াটা কাজে দেয় না। এটা আপনি প্রিন্ট করে নেবেন, অনেক ইনফরমেশন পাবেন, হয়তো কিছু ইনভেস্ট করা লাগবে,
মানে ইনিশিয়ালি কিছু ইনভেস্ট করা লাগবে, বাট এই ইনভেস্টটা আপনাকে খুব লং রানে আপনাকে হেল্প করবে, চাকরিটা পাইতে খুব হেল্প করবে। তো এক্ষেত্রে বলি, এই এই ভার্বগুলোর শেষে আপনি টু যুক্ত করে দিতে পারেন প্রত্যেকের ক্ষেত্রেই। মানে পড়ার সময় আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়ছি না, ওইভাবে পড়বো। অ্যাগ্রি টু, আক্স টু, ক্লেম টু, ডিক্লাইন টু, এইভাবে আমরা পড়ে চলে যাব। বুঝতে পারছেন বিষয়টা? তাতে হবে কি, আমি পরীক্ষার হলে ধরেন আমার আসছে ফেলস, অটোমেটিক আমার মনের ভিতর চলে আসবে আচ্ছা ফেলস টু, আমি তো ফেলস টু পড়ছি, তার মানে কি টুর পরে তো ভার্বের বেস ফর্ম বসাবে নি, টুর পরে তো আর আপনি অন্য কিছু বসানোর সুযোগ নাই, টুর পর আপনাকে ভার্বের বেস ফর্মই বসাইতে হবে। সো আলটিমেটলি আপনাকে ইনফিনিটিভ হয়েই গেল। যদিও এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না, বাট আপনাকে আমি টেকনিক আকারে বলছি যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আকারে পড়াশোনা করেন, তাহলে আমার মনে হয় যে আপনার একটু একটু হলেও যে ইয়ে হবে, যে ইয়েটা পড়াটা আপনার সুন্দর হবে, যে আপনার মনে থাকবে ভালো আর কি। বুঝতে পারছেন? তো এই পর্যন্ত এটা কিন্তু দেখা যাচ্ছে একটা মাত্র রুলস, বাট এটা কিন্তু মুখস্থ করতে আপনাদের সময় লাগবে বা মেমোরাইজ করতে, এটা মাঝে মধ্যে কিন্তু পড়তে হবে, মাঝে মধ্যে আপনাকে পড়তে হবে এবং আপনাকে এটা চর্চার মধ্যে রাখতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? কারোর কোনো প্রশ্ন আছে কিনা? সিটটা কি গ্রুপে দেওয়া যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ একদম খুব সুন্দরভাবে নোটসটা পেয়ে যাবেন, আমরা শেয়ার করে দিব। ঠিক আছে, এগুলো ইয়ে করে আপনি পড়বেন একসাথে। আমি দেখেন যে এই যে ভার্বের একসাথে আমি 3টা নোটস দিব, বাট একটা ক্লাসে কিন্তু সব নোটস কভার হবে না, 3টা নোটস এক ক্লাসে কখনোই কভার হবে না। আমি চেষ্টা করবো যে আরো একটা ক্লাসের মধ্যে কভার করতে, যদি না পারি তাহলে আরো একটা ক্লাস, অর্থাৎ 3টা ক্লাস হবে, 3টা ক্লাস ভার্বের উপরে, তারপরে ভার্বটা কভার হবে, কারণ ভার্বের সিলেবাসটা অনেক। আপনি যদি ভার্বটা কমপ্লিট করতে পারেন তাহলে বিসিএস এ আপনি 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবেন। আপনার মোবাইল নম্বরটা কি পাওয়া যাবে যে কোনো সমস্যা যদি হয়? হ্যাঁ শিওর, আপনি এই যে আমাদের যে চ্যাট গ্রুপে আছে, মানে আমাদের যে কোনো টিচারের সাথে ইয়ে করতে পারবেন, পেয়ে যাবেন, অসুবিধা না, ওখানে নক করেন পেয়ে যাবেন। ঠিক আছে, সবার সাথেই। তো আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমরা ক্লাস অফ করে দিব, ক্লাস অফ করে আপনারা পড়াশোনা করবেন। দেখেন আমি একটু বলি, আমি তো আপনাদের মতো ছিলাম, আমরা সবাই আপনাদের মতো ছিলাম। তো আমরা যে শুধুমাত্র প্রথাগত কোচিং এর শিক্ষক বিষয়টা এরকম না, মানে আমরা কিন্তু আপনাদের এই লেভেল থেকেই চাকরি পরীক্ষা দিয়েছি, অনেক চাকরি পরীক্ষা দিয়েছি, অনেকগুলোতে ফেল করেছি, অনেকগুলোতে পাশ করেছি, কিছুগুলোতে ভাইভাতে আউট হয়েছি, কিছু চাকরি পেয়েছি। তো এখান থেকে একটা বিষয় বলি যে এইটা কিন্তু একটা লং রান, মানে কি বলবো, লং রান চ্যালেঞ্জ বলতে পারেন বা লং রান গেমস বলতে পারেন, বাট এখানে আপনাকে খুব ধীর স্থির ভাবে থাকতে হবে, ধৈর্য সহকারে থাকতে হবে। আপনি অস্থির মতিত্ব হইলেই আপনি এই ট্রাক থেকে বের হয়ে যাবেন। আপনি হয়তো প্রিপারেশন নেবেন, পড়াশোনা করবেন, নামে মাত্র হবে। তো চাকরি পাওয়ার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, মোটামুটি ভালো একটা পড়াশোনা করতে হবে এবং একটা গাইডলাইন ফলো করতে হবে। তো গাইডলাইন যে স্ট্র্যাটেজি গুলা, আলহামদুলিল্লাহ আমরা সবাই যেহেতু চাকরিজীবী, সো আমরা যে টেকনিক গুলো অ্যাপ্লাই করেছিলাম সেগুলো তো শেয়ার করবোই, আর আমাদের মতো করে বোঝাবো, কিন্তু আপনারা ওইটাকেই মডিফাই করে আপনাদের মতো করে টেকনিক গুলো ফলো করবেন, কারণ টেকনিক তো ডিফারেন্ট ডিফারেন্ট হয়। আমরা আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব, ভালো এক্সপিরিয়েন্স খারাপ এক্সপিরিয়েন্স সবগুলো শেয়ার করব। সো এই শেয়ারিং ব্যাপারটা রিসিভ করার মন মানসিকতা আপনাদের থাকতে হবে। যে কোনো কিছুতে আপনি আমার কাছে যে কোনো প্রশ্নই আপনারা করতে পারবেন, যে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন। প্রথম মডেল টেস্টটা কবে হবে স্যার? জি জি, প্রথম মডেল টেস্ট দেখলাম একটা, দেখা গেল ফ্রি মডেল টেস্ট। হ্যাঁ মডেল টেস্ট আপনারা দিবেন। কবে হবে, ডেটটা কবে? ডেট যেমন এটা আমি এবছর আমার ক্লাসের মডেল টেস্টের এখনো আমি অ্যানাউন্স করি নাই, করব, আমি ক্লাসটা নিয়ে করব, একটা তিনটা নিয়ে, কারণ আমার তো ক্লাস ইনকমপ্লিট, ভার্ব তো কমপ্লিট হচ্ছে না এক ক্লাসে। বুঝতে পারছেন, সম্ভবত 3টা ক্লাস নেওয়া লাগবে, পারবে আরো 2টা নেওয়া লাগবে, নেওয়ার পরে তারপর আমি ইয়ে করবো। আমার আগামীকালকেও একটা ক্লাস আছে পরপর, আজকের পরে আগামীকালকে আছে।
ঠিক আছে? তো ধারাবাহিকতা বজায় রাখার জন্য ক্লাসগুলো করবেন। এই যে স্যার এখানে একটা ছবি দিছে, সাপ্তাহিক বিসিএস মডেল টেস্ট পরিবর্তন, আগামী সাপ্তাহিক মডেল টেস্টের পরীক্ষা 10 থেকে 34 বিসিএস, এইটা কবে আমি হবে? এটা না দেখে বলতে পারছি না, একটু আপনারা গ্রুপে একটু প্রশ্ন করেন, ঠিক আছে? ইনশাল্লাহ গ্রুপে সবাই উত্তর দিয়ে দিবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ঠিক আছে? গ্রুপে প্রশ্ন করেন, বেটার হবে, তাহলে দেখে আমরা অ্যান্সার করব, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পড়াশোনা করবেন, আর কোনো প্রবলেম হলে আপনারা গ্রুপে প্রশ্ন করবেন।